হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আমি তোমাদের মৌমিতা ম্যাম। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গতকালের যেই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা আমাদের সাথে থাকো, ফলো করতে থাকো। এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু জিনিস তোমরা জানতে পারবে, ইনফরমেশন হিসেবে পাবে, যেগুলো তোমাদের পরবর্তী এক্সামের জন্য খুবই ইজি বা খুবই কাজে দেবে, যেগুলো তোমরা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে অল কম্পিটিটিভ এক্সামের জন্য। তো ভালো করে এগুলো প্র্যাকটিস করো, আর আমি যে যে প্রশ্ন উত্তরগুলোকে তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো বা খেয়াল করো। এখান থেকে কিন্তু তোমরা পেতেই পারো। তো চলো, কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়গুলোকে একটু ডিটেলস ইনফরমেশন নিই। তো আরো একটা কথা বলি এই বিষয়ে, আমি কালকের যে 5টা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলোর কিন্তু কমেন্ট কিছু আমি পাইনি। তো আজকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকে যে যে হোমওয়ার্ক গুলো দেবো, আজকেও আমি 3টে প্রশ্ন তোমাদের কাছে রেখেছি, সেগুলো যদি তোমরা উত্তর জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যদি কোনো এর মধ্যে থেকে কনফিউশন থাকে, আমি অবশ্যই এগুলো ডিটেলস ইনফরমেশন তোমাদের দেব। আর যদি কিছু এক্সট্রা কিছু জানতে চাও বা কোনো কিছু ইনফরমেশন পেতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকটা দিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর যে আমাদের ডেইলি আপডেট যাচ্ছে, সেটাকে অবশ্যই ফলো করতে হবে। এবং কমেন্ট সেকশনে কিন্তু এই হোমওয়ার্ক গুলোকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতেও হবে, হোমওয়ার্ক গুলো করতে হবে। তাহলে কিন্তু তোমরা যদি না করো, তাহলে তোমরা অবশ্যই পিছিয়ে যাবে না। তো তোমরা যদি চাও পরবর্তী পরীক্ষায় সফলভাবে তোমরা অংশগ্রহণ করবে, সেই জন্য কিন্তু তোমাদের এই সিএটা, আমাদের যে এই প্রশ্ন উত্তর, যে সঠিক প্রশ্ন উত্তরগুলো আমরা প্রত্যেক দিন তোমাদের কাছে নিয়ে আসি, সেগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে? তা চলো চলো আমরা কন্টিনিউ করি, প্রথম প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে? রেড ডেটা বুক কে প্রকাশ করে থাকে? রেড ডেটা বুক প্রকাশ করে থাকে আইইউসিএন। আইইউসিএন, এই যে ডেটা, রেড ডেটা বুক, আইইউসিএনটা হচ্ছে মেনলি কি? এখানে প্রশ্ন আসতে পারে পুরো কথাটা কি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে? এই যে রেড ডেটা বুক আমরা দেখতে পাচ্ছি, এই রেড ডেটা বুকটা কিন্তু মেনলি আইইউসিএন এর দ্বারা প্রকাশিত হয়। ওকে, এবার এই মধ্যে কি রয়েছে? তোমাদের প্রশ্ন আসতে পারে, এর মধ্যে মনে প্রশ্ন আসবেই যে ম্যাম রেড ডেটা বুকটার মধ্যে কি রয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু বিপন্ন প্রজাতিগুলির একটি সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে এর মধ্যে। এই আইইউসিএন এর লাল তালিকাভুক্ত বিশ্বের জীববৈচিত্র্যের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। কিন্তু আরো একটা এই বিষয়ে আমি ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, এই যে হিমালয়ান নেকড়ে আছে, এই যে প্রজাতিটা, এ কিন্তু সম্প্রতি আইইউসিএন এর রেড লিস্টে, অথবা বলা যেতে পারে অসুরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে প্রথমটা জানলাম আমরা রেড ডেটা বুক সম্পর্কে। কে প্রকাশিত করে? আইইউসিএন, মনে থাকবে। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এই যে আমাদের এশিয়ান বৌদ্ধ সম্মেলন হলো, এই এশিয়ান বৌদ্ধ সম্মেলন কিসের জন্য হয়েছিল? শান্তি রক্ষার জন্য। সেটা হচ্ছে কততম সংবিধান আহ অধিবেশন? 12তম সাধারণ অধিবেশন হলো। এবার প্রশ্ন হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই যে শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলন, এটা অনুষ্ঠিত হয়েছে, 12তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে কোথায়? নতুন দিল্লিতে, নিউ দিল্লিতে। ঠিক আছে? এবার এই যে অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, এটা কত তারিখে হয়েছে? এটা হচ্ছে 17ই জানুয়ারি এই অধিবেশনের উদ্বোধন করা হয়। কে করেন? জগদীপ ধনকর শান্তির জন্য কিন্তু এই সম্মেলন করে থাকেন। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন বেরোলো? দুটো, তাই তো। এক হচ্ছে কার উদ্যোগে এটি করা হয়েছিল এবং কোথায় করা হয়েছিল, কবে করা হয়েছিল। ঠিক আছে, উত্তর জগদীপ ধনকর করেছিলেন উদ্বোধনটা। এই অধিবেশনের ডেট হচ্ছে 17ই জানুয়ারি। 12তম সংবিধান হয়েছিল কোথায়? নতুন দিল্লিতে। ঠিক আছে, ক্লিয়ার? পরের প্রশ্নে যাচ্ছি, বা পরের যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, সেটা হচ্ছে কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো? কোথায় বলতে পারো? এই যে ইন্ডিয়ান আর্মি অপারেশন সর্বশক্তি যে লঞ্চ করলো, সেটা কোথায়? উত্তর হবে জম্মু কাশ্মীর। ঠিক আছে, এর উদ্দেশ্য কি? পাকিস্তানের দ্বারা যে সন্ত্রাসবাদী চিন্তা ভাবনা রয়েছে, সেটাকে কিন্তু পুনরুজ্জীবিত করাই এর প্রচেষ্টা। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আইনক্স এয়ার প্রোডাক্টস
যেটি কিনা রাজ্যের প্রথম সর্বোচ্চ সবুজ অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য চুক্তি স্বাক্ষরিত করেছে। এই আইনক্স এয়ার প্রোডাক্টস, এটা কোথায় বা কোন সরকার এটি স্বাক্ষরিত করেছে? কে? উত্তর হবে মহারাষ্ট্র সরকার কিন্তু এই সবুজ অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য চুক্তি স্বাক্ষরিত করেছে। এবার এই যে অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য চুক্তি স্বাক্ষরিত করলো, তার জন্য কত ক্ষমতা সহ রয়েছে? এর মধ্যে কিন্তু 5 লাখ MTPA ক্ষমতাযুক্ত রাজ্যের প্রথম এটি চুক্তি স্বাক্ষরিত হয়। এবার স্বভাবতই 1963 সালে ভারতের মহারাষ্ট্রের পুনেতে আমাদের প্রথম এই এয়ার সেপারেশন প্ল্যান্ট চালু করা হলো বা হয়েছিল। তাহলে এয়ার সেপারেশন প্ল্যান্ট চালু করা হয় কত সালে? 1963-তে। প্রশ্ন আসতে পারে কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। ঠিক আছে। বছরের পর বছর ধরে আমরা যদি দেখি, শিল্প গ্যাস বা বিশেষ গ্যাসের একটি মিশ্রণ তৈরি আর সরবরাহ করার জন্য কিন্তু এই অ্যামোনিয়া বা আইনক্স এয়ার প্রোডাক্টস এর একটা অনবদ্য ভূমিকা রয়েছে। তো এতটা অব্দি ক্লিয়ার। এর পরের যে কারেন্ট অ্যাফেয়ার, সেটা হচ্ছে কোন দেশে ডিজেল সরবরাহের জন্য ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু করা হয়েছে? ফ্রেন্ডশিপ যে পাইপলাইন আছে, এটা চালু করা হয়েছে কোন দেশে? নেপাল, ভুটান, বাংলাদেশ না চীন? আমি কিন্তু এগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে, এগুলো কিন্তু করা হয়নি, কিন্তু কমেন্টে কিন্তু আসেনি, কিন্তু আমি আজকে যে 3টি হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। এই যে ফ্রেন্ডশিপ পাইপলাইনটা চালু করা হয়েছে, এটা মূলত বাংলাদেশের সাথে, যেখানে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো, নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা, দুই দেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে একটা ফ্রেন্ডশিপ প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্ট চালু হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি না, এটা মেইনলি হলো একটা প্রথম ক্রস বর্ডার এনার্জি পাইপলাইন, ঠিক আছে। আর যার ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা কত? বার্ষিক 1 মিলিয়ন মেট্রিক টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে পরিবহন করবার ক্ষমতা রাখে এটা। ওকে। আর বাংলাদেশের সাথে বর্ধিত এই সংযোগ দুটো পক্ষের মধ্যেই জনগণের মধ্যে যে কানেক্টিভিটি রয়েছে বা যে সংযোগটা রয়েছে সেটা আরো দৃঢ় হবে বা শক্তিশালী হবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি বলছে? ফেডারেল ব্যাংক লিটারেসি অ্যাওয়ার্ড 2022 কোন লেখক পেয়েছেন? চেতন ভগত, কে ভেনু, না মদন মোহন, না শশী থারুর? সঠিক উত্তর হবে কোনটা? কে ভেনু। এই যে সম্মেলনটা হয়েছিল বা এখানে কিন্তু একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে এই ফেডারেল ব্যাংক লিটারেসি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে প্রখ্যাত লেখক ভেনুকে। কে ভেনুকে। তার আত্মজীবনী উড়ান ওয়েসানান্তে, যে এই সাহিত্যের জন্য বা আত্মজীবনীর জন্য ফেডারেল ব্যাংক সাহিত্য পুরস্কার 2022-এ তাকে ভূষিত করা হয়। কেরালা লিটারেচার ফেস্টিভ্যালের একটি অংশ হিসেবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ফেডারেল ব্যাংকের চেয়ারম্যান, তার সাথে স্বাধীন পরিচালক বাল গোপাল চন্দ্রশেখরের কাছ থেকে ভেনু এই পুরস্কারটি গ্রহণ করে থাকেন। তাহলে তোমাদের মনে এখানে তাহলে প্রশ্ন কি, যে ফেডারেল ব্যাংক লিটারেসি অ্যাওয়ার্ড কে পেয়েছেন, কার থেকে তিনি পুরস্কৃত হয়েছেন? ঠিক আছে, এটা 2022 সালে। আর এই সম্মেলনে কিন্তু যিনি বালগোপাল চন্দ্রশেখরের কাছ থেকে ইনি পুরস্কারটা গ্রহণ করেছেন। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন কি বলছে? সমগ্র বিশ্বে আমি যদি জানি এগ্রিকালচারের জন্য বা কৃষির জন্য যে স্যাটেলাইটটা আমাদের লঞ্চ করেছে সেটার নাম কি? EGRISAT/ZA008। এই যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে, কোন দেশ এখানে লঞ্চ করেছে? আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, কানাডা, না স্পেন? কোন দেশ? এখানে কিন্তু দক্ষিণ আফ্রিকা, যে কিনা এই এগ্রিস্যাট কৃষির জন্য কিন্তু সম্প্রতি এই উপগ্রহটা লঞ্চ করেছে। ড্রাগন ফ্লাই অ্যারোস্পেস এক্স ফ্যালকন নটা রকেটে EGRISAT-1ZA008 নামে একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে G20-র আয়তায় থিঙ্ক 20 মিটিং শুরু হলো কোথায়? ভোপাল, ইন্দোর, কলকাতা, না দিল্লি?
উত্তর হবে কোথায়? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশের ভোপাল। মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু এটা করা হয়ে থাকে, মানে এই যে G20 থিঙ্কিং, এর পরিবর্তে Think20 G20-র জন্য একটি আইডিয়া ব্যাংক হিসেবে কাজ করে। এর উদ্দেশ্য কি? T20 চলমান G20-তে যাবতীয় যে বিশ্লেষণমূলক তথ্য, সেগুলোকে কিন্তু কি হয় না পর্যবেক্ষণ করা। ঠিক আছে, সেগুলোকে পর্যবেক্ষণ করা বা বিশ্লেষণাত্মকমূলক একটা আলোচনা করাই G20 থিঙ্কিং এর কাজ। এবং এই নীতিগত ব্যবস্থা প্রদান করবার জন্য, ধারণা তৈরি করবার জন্য সেখানে বিশ্বব্যাপী থিঙ্ক ট্যাঙ্ক এবং উচ্চস্তরের বিশেষজ্ঞদের জন্য একটি সেখানে কি করা হয় না বিশ্লেষণের আয়োজন করে, এবং সভাটি 16 থেকে 17 জানুয়ারি 2023-এ কুশাভাউ ঠাকুর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, ভোপাল ও মধ্যপ্রদেশে আয়োজিত হয়েছিল। আচ্ছা, এই যে আমি এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে শেয়ার করলাম, তো এগুলোকে তোমরা ভালো করে ফলো করবে, এবং এই বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে। যদি কোনো মনে প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু জানতে তোমরা চাও, তাহলে সেখানে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে এগুলো ডিটেলস সম্পর্কে আমি আরো আলোচনা করব তোমাদের সাথে। তার সাথে এখানে আমি যে হোমওয়ার্ক গুলো দিলাম, দেখো হোমওয়ার্ক 3খানা প্রশ্ন আমি দিয়েছি। মারাত্রি বন্দনা যোজনা 2024 লঞ্চ করলো কোন রাজ্য? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত? 3 নম্বর, মিস আমেরিকা 2024 এর শিরোপা জিতলেন কে? এই 3টে প্রশ্নের উত্তর তোমরা ভালো করে জেনে কিন্তু এখানে কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানিও। তাহলে কিন্তু আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে যে তথ্য থাকবে, আমি পরের দিনকে এইগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। এই হোমওয়ার্ক গুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলবে না কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা কি হয় পরবর্তী এক্সামের জন্য এই যে প্রত্যেক দিনের আপডেটটা পাচ্ছ, এখান থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের এক্সামের জন্য ইজিলি তোমরা ভালোভাবে অ্যাটেম্প করতে পারবে এবং সহজেই সফলও হতে পারবে। এবং যেই সফলতার পথে নোট স্টাডির তরফ থেকে আমরা সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো। আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরো নতুন কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে আরো জীবনে চলার পথে এগিয়ে যাও। অল দ্য বেস্ট।